স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। আজকে আমাদের বিষয় জুলাই সনদ ও আগামী নির্বাচন। পুরো অনুষ্ঠানে আমি তৌহিদ শান্ত আপনাদের সঙ্গে থাকব। জুলাই সনদ নিয়ে বহুল আলোচনা হচ্ছে, বহুল আলোচিত এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, কিন্তু কতটুকু অগ্রগতি হয়েছে আমরা সঠিক জানি না। এবং আগামী নির্বাচন, এই নির্বাচন নিয়ে সংশয়, সংকট। সংশয় হলো নির্বাচন হবে কি হবে না, নির্বাচন কেউ পিছাতে চায় কি চায় না। আর সংকট হলো নির্বাচন কিভাবে হবে, পিআর না পিআরের বাইরে। এই সব কিছু ছাপিয়ে সবচেয়ে বেশি যে আগ্রহের বিষয়টি ছিল যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া, এই সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু ভোট দিতে পারবে সাধারণ মানুষ, সেই আগ্রহের জায়গা থেকে এখন আমাদের আগ্রহ, আমাদের আলোচনা গিয়ে ঠিক আছে নির্বাচনই হবে কি না, বা নির্বাচন কি পদ্ধতিতে হবে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতো শিরোনামটি দেখে এসে আলোচনা শুরু করব। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলেও সব আসামি খালাস। রাজনৈতিক উদ্দেশ্যে জড়ানো হয় তারেক রহমানকে, বলছেন আইনজীবী। সংস্কারের অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা অগণতান্ত্রিক, মন্তব্য আমির খসরুর। নির্বাচন কমিশন সহ সব ক্ষেত্রে আস্থা না থাকা বড় সংকট মনে করে ইসি। দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারেক রহমান নিজে। পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্টে সমস্যা থাকলে দেয়া হবে সহায়তা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাচার হচ্ছে $১৬০০ কোটি, জানালেন টিআইবি চেয়ারপারসন। ফেরাতে সহযোগিতা চায় টিআইবি। এবং জুলাই আন্দোলনে হাসিনা কামালের মামলায় রাজসাক্ষী মামুনের জেরা শুরু। জিএম কাদের ও তার স্ত্রীর দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা। সিনিয়র সাংবাদিক এম আবদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি একই সঙ্গে সাংবাদিকতার জায়গা থেকে আপনি দেখে এসেছেন যে এই জুলাই অভ্যুত্থানের আগের যে 15-17 বছরের পরিস্থিতি, জুলাই অভ্যুত্থানের পরে কি ঘটছে, এবং এই যে জুলাই সনদের বিষয়গুলো আপনার কাছে পুঙ্খানুপুঙ্খ জানা আছে। আমি আপনার কাছে মানে সুনির্দিষ্টভাবে জানতে চাই, জুলাই সনদ নিয়ে কি আমরা বিভ্রান্ত হচ্ছে কিনা, সেটা বিভ্রান্ত রাজনৈতিক দলরা হতে পারে, রাজনৈতিক দলের মাধ্যমে সাধারণ মানুষ হতে পারে, বা কেউ কি বিভ্রান্ত করার চেষ্টা করছে কিনা, এইটা হলো পরের ধাপ। এই জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই, এরপর আমরা নির্বাচন। ধন্যবাদ। বৈশাখী টেলিভিশনের এই শো যারা দেখছেন এবং ভার্চুয়াল জগতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সহ আলোচক এবং উপস্থাপক আপনাদেরকেও শুভেচ্ছা। দেখুন, জুলাই সনদ নিয়ে তো আমরা আলোচনা করছি অনেক দিন ধরে। এই সনদ নিয়ে ম্যারাথন ডায়ালগ হয়েছে, ঐকমত্য কমিশন, তার আগেও এই সনদ নিয়ে প্রস্তাব পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, সেখান থেকে রিপ্লাই এসছে, সেটার উপর আবার ঐকমত্য কমিশন দীর্ঘদিন আলোচনা করেছে। তো এরপরও এখনও পর্যন্ত এটা চূড়ান্ত পরিণতি লাভ না করা, এটা আমি মনে করি আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয়। জুলাই সনদের প্রশ্নটা আসছে কেন? প্রশ্ন আসছে যে বাংলাদেশে যে পরিবর্তনটি গত বছরের আগস্টে এসছে, ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে জীবনের বিনিময়ে এসছে, এটা কোনো স্বাভাবিক পরিবর্তন না। এবং গতানুগতিক যে সরকারের পরিবর্তন, আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করে তারপরে একটা অবস্থা সৃষ্টি হয়, বাংলাদেশে তো সরকার পরিবর্তনের ক্ষমতার পালাবদলের পথ রুদ্ধ হয়ে গিয়েছিল। তো রুদ্ধ হওয়ার পরে যেমনটা হতে পারতো যে একটা আন্দোলনের মুখে সরকার রিজাইন করলো, তারপরে একটি অন্তর্বর্তী সরকার হলো, একটা নির্বাচন হলো, এইটুকু পর্যন্ত থাকলেও এটা হচ্ছে যে স্বাভাবিকের একটা বিকল্প জায়গা ছিল। কিন্তু গত বছর আগস্টের যে মানে অভ্যুত্থানটি হয়েছে, এটা সম্পূর্ণ বিশ্বের উদাহরণ খুবই কম। এত কম সময়ের মধ্যে ছাত্র তরুণদের নেতৃত্বে একটি এ ধরনের একটি অবিস্মরণীয় অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানে এত কম সময়ের মধ্যে এত মানুষের জীবন হানি, জীবন আত্মত্যাগ, এটা কিন্তু খুব উদাহরণ কম। তো সেই জায়গা থেকেই মূলত কিন্তু জুলাই সনদের কথাটি এসছে যে কেন এত মানুষ জীবন দিল, কেন এত মানুষ এইভাবে নারী পুরুষ থেকে শুরু করে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে পর্যন্ত রাস্তায় নেমে গিয়েছিল। কেন নেমে গিয়েছিল? গত 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন, যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দেয়া, সমস্ত সাংবিধানিক
প্রতিষ্ঠানগুলোকে তছনছ করে দেয়া থেকে শুরু করে মানুষের মৌলিক অধিকার, মানবিক অধিকার সব কিছুকে পদদলিত করে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে রাষ্ট্রটাকে একেবারে পৈতৃক সম্পত্তির মতো, যে একেবারে একটা পরিবারেও মানুষে এরকম স্বেচ্ছাচারিতা, নিজের অধীনস্থ ছেলে মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে যে একটি সংসারেও এতটা স্বেচ্ছাচারিতার সুযোগ থাকে না, যেমনটি গোটা একটা রাষ্ট্রকে নিয়ে শেখ হাসিনা নিজের স্বেচ্ছাচারিতা চালিয়েছেন। এবং ক্ষমতা পাকাপোক্ত করার জন্য গুম, খুন, রাজধানী, দমন, নিপীড়ন, বিরোধী শক্তিকে একদম নির্মূল নিঃশেষ করে দেয়া, একটা পর্যায়ে বলতে শুরু করেছিলেন কে আছে আমার বিরুদ্ধে দাঁড়ানোর, কে আছে প্রধানমন্ত্রী হওয়ার, কে আছে নির্বাচন করলেই কি, কে তাদের প্রধানমন্ত্রী হবে, এই জাতীয় কথাগুলো আমরা শুনেছি না। এটা খুব বেশি দিন আগের কথা না, কিন্তু এই 24-এর নির্বাচনের আগেও এই ধরনের বক্তব্য আমরা শুনেছি। হ্যাঁ, বিকল্প কোথায়, এই জাতীয় কথাগুলো এসছে। তো এরকম একটা প্রেক্ষাপটে যখন এরকম একটা বিস্ফোরণের মুখে, অবিশ্বাস্য ধরনের একটা বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশে, সেই বিস্ফোরণের মুখে যখন পালিয়ে একেবারে শুধু ক্ষমতাই ত্যাগ করতে হয় না, যে দেশ ছেড়ে পালাতে হয়েছে প্রতিবেশী দেশের সেই রাজধানীতে, তো সেই এই ঘটনাটির যে প্রেক্ষাপট, যে পটভূমি, সব কিছু মিলিয়ে মানুষের জন আকাঙ্ক্ষার যে জায়গাটা, প্রত্যাশার যে জায়গাটা, এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই প্রত্যাশাটা থেকেই কিন্তু জুলাই সনদের যে বিষয়টি সামনে এসছে। জুলাই সনদের যে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে, বিরোধ হচ্ছে, মতবিরোধ হচ্ছে, মত ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু মোটা দাগে কিন্তু কেউ অস্বীকার করতে পারছে না এই পরিবর্তনগুলোর দরকার, এই সংস্কারগুলোর দরকার না, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারছে না। হ্যাঁ, কিন্তু যেই জায়গাটাতে আটকে যাচ্ছে সেটা হলো এটার বাস্তবায়ন। এখন যে জায়গাটাতে জুলাই সনদ আটকে যাচ্ছে সেটা হলো বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে। এটা হচ্ছে মূলত পারস্পরিক আস্থাহীনতার একটা অন্যতম একটা কারণ বাংলাদেশের রাজনীতিতে অভিজ্ঞতা, অতীত অভিজ্ঞতাটা এতটা আমাদের জন্য খারাপ যে আমরা এ ধরনের কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট, জেন্টলম্যান এগ্রিমেন্ট, পারস্পরিক রাজনৈতিক বন্দোবস্ত, চুক্তি, এগুলো অতীতে খুব কমই তোয়াক্কা করা হয়েছে। ক্ষমতায় গিয়ে এগুলাকে ছুঁড়ে ফেলে দেয়া হয়েছে, মানা হয় নাই। 90-এর কথা বারবার ঘুরে, তিন জোটের রূপরেখা, এটা বারবারই কিন্তু সামনে আসে। তো এই শঙ্কা থেকেই মূলত বলা হচ্ছে যে এটা যে শুধু একটা সনদ, কাগজে সনদ তৈরি করলেই হবে না, এটা বাস্তবায়নের বিষয়টা নিশ্চিত করতে হবে। এই জায়গাটাতে কিন্তু এখন মূলত আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ইস্যুতে বিএনপির প্রধান দল হিসেবে ক্ষমতার দ্বার প্রান্তে যে দলটি আছে, সেই দলটির কিছু কিছু বিষয়তে বেশ মতভিন্নতা থাকলেও অতটা জোরালো না, কিন্তু বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে মতভিন্নতাটা কিন্তু খুব জটিল জায়গায় আছে। যে বিএনপি বলছে যে, বিএনপি বা তাদের সমমনা দলগুলো যেটা বলছে যে এটা একেবারে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে হতে হবে এবং সেই সরকার সাংবিধানিক পরিবর্তনগুলো করবে পার্লামেন্টের মাধ্যমে। এই জায়গাটাতে বিএনপি, এটা যদি আপনি স্বাভাবিক চিন্তার মধ্যে রাখেন তাহলে বিএনপির এই কথার সাথে দ্বিমত করার সুযোগ কম, যে সংবিধানের মতো এরকম একটি বিষয়কে যদি আপনি পরিবর্তন করতে হয়, এটা অবশ্যই নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে করতে হবে। কিন্তু আবার পাশাপাশি যারা বলছে যে না, আগেই গণভোটের মাধ্যমে হোক, তা যাতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হোক, এই বিষয়টার বাস্তবায়নটা নিশ্চিত করতে হবে, অধ্যাদেশও একটা বিকল্প হিসেবে বলা হচ্ছে। তো যদি বিতর্কের খাতিরে বলি যে বিএনপির মধ্যে যদি কোনো দুরভিসন্ধি থাকে যে এটা আমরা ক্ষমতায় গিয়ে আমরা এটা বাস্তবায়ন করব না, তাহলে তো আপনি অধ্যাদেশ দিয়ে করলেও সেটাও তো আবার সেই পার্লামেন্টে এন্ডোর্স করতে হবে, সেই অধ্যাদেশটা রেটিফাই করতে হবে, তাহলে সেটা তখনও নাও করতে পারে। আবার আপনি গণভোটের মাধ্যমে যদি করেন, সেটা অবশ্য একটু ডিফিকাল্ট হবে, যে আরেকটা গণভোটের মাধ্যমে সেটাকে বাতিল করার জায়গা হবে। কারণ বিএনপির যে অবস্থানটা, এই অবস্থানটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একটা বক্তব্য আছে এখানে, যে বলা হচ্ছে যে সব কিছু যদি সংবিধানের দোহাই দিয়ে, পার্লামেন্টের দোহাই দিয়ে হয়, তাহলে তো অনেক কিছু নিয়েই বিতর্ক। গত 1 বছর যাবত তো দেশটা চলছে কিভাবে, সেখানে কতটুকু সংবিধানের জায়গায় আমরা আছি।
তো সুতরাং এখানে যদি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা কেন আমরা এটা এভাবে করতে পারবো না? ঐকমত্যই হ্যাঁ, এখানকার ঐকমত্যের সমাধান। সমাধানে এই জায়গায় আসতে পারবো না। সুতরাং আচ্ছা। আমি বিশ্বাস করি যদি ফেব্রুয়ারির যে ঘোষিত নির্বাচনটি যদি সত্যি সত্যি ঠিক রাখতে হয়, তাহলে এই জায়গাটাতে সব পক্ষকে ছাড় দিয়ে একটা জায়গায় আসতে হবে। তা না হলে এটা মূলত যত জটিলতাটা যত দীর্ঘায়িত হবে, এই ব্যাপারে ফয়সালাটা যত মানে সময়ক্ষেপণ হবে, ততই ফেব্রুয়ারির নির্বাচনটার ব্যাপারে যে সংশয়ের কথা আপনি বলছিলেন, সেই সংশয়ের জায়গাটা আরো কিন্তু দিনকে দিন এটা ঘনীভূত হবে। এই জন্য ছাড় দিয়ে কিভাবে একটা জায়গায় আসা যায়, রাজনৈতিক দলগুলোকে সেই জায়গায় আসা আপনি দরকার। প্রসঙ্গটা উঠালেন, আমি এটা নিয়ে প্রশ্নই করতাম শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। সেটি হলো যে আজকে নির্বাচন কমিশনের একটি আলোচনা হয়েছে, সেটি হলো নির্বাচন কমিশন বিটের যে সাংবাদিকরা আছে তাদের সাথে নির্বাচন কমিশনার আলোচনা করেছেন, এবং সেখানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেছেন, স্বচ্ছ নির্বাচন সাংবাদিকরা চায়, আমরাও চাই, আগামীতে স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। আরেকটি বিষয় হলো যে তারা আরও কয়েকজন নির্বাচন কমিশনার বলেছেন যে আস্থার সংকট তারাও আছেন, তারা নিজেরাও আস্থার সংকটে আছেন। কারণ আমি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে জানতে চাই যে জামায়াত ইসলামী পিআর চাচ্ছে এবং এনসিপি তাদের দাবির মধ্যে আছে যে জুলাই সনদটা আগেই বাস্তবায়ন করা উচিত, তা নাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে না। এমনকি এই যে গত পরশুদিন বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকের একটি আলোচনা সভায় বলছে যে ন্যূনতম সংস্কার ছাড়া যদি নির্বাচন করতে যাওয়া হয়, সেই ক্ষেত্রে নির্বাচনটি কতটা ফলপ্রসূ হবে সব পক্ষের কাছে সেটি নিয়ে সন্দেহ রয়েছে। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচক আবদুল্লাহ ভাইকে শুভেচ্ছা। বাংলাদেশের অতীতের অভিজ্ঞতা ভালো না, এই কথাটা যখন আমরা বলি তখন আমাদের রাজনীতির একেবারে একটা কষ্টকর ইতিহাস আমরা মানুষের সামনে তুলে ধরি। আমরা একটা দম্ভের পতন ঘটিয়েছি 1 বছর আগে, এবং বিপুল সংখ্যক মানুষের আত্মদানের ভেতর থেকে। আমাদের প্রত্যাশাটা ছিল সমাজ রাজনীতিতে কতগুলো ইতিবাচক পরিবর্তন আসবে, গুণগত পরিবর্তন আসবে। এই সমাজ রাজনীতি থেকে রাজনৈতিক দলগুলো বাইরে না, কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যাদেরকে তাড়িয়েছি তারা পালিয়ে আছে, তারা লুকিয়ে আছে। কিন্তু এই পক্ষের যারা বিজয়ের পতাকা উড়িয়েছিলেন, জনগণের সাথে হেঁটেছেন দীর্ঘ সময়, তাদের মধ্যকার পারস্পরিক যে অবিশ্বাসের দেয়ালটা এতই পুরু যে এটি ভাঙ্গাও যাচ্ছে না, আবার কেউ স্পষ্ট করে বলতেও পারছে না। রাজনৈতিক দলগুলোর এক একজনের এক এক ধরনের রোল আছে, এক এক ধরনের ভূমিকা আছে। আচ্ছা, আজকে যদি বলা হয় যে বাংলাদেশে কোনো একটা রাজনৈতিক দল বলল যে আমি ক্ষমতা এলে ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের পরিবারের জন্য একটা করে বিনামূল্যে ফ্ল্যাটের ব্যবস্থা করব, এটি খুবই জনপ্রিয় হবে। কিন্তু এই প্রতিশ্রুতি বিএনপির কাছ থেকে কি আপনি পাবেন? পাবেন না। কেন পাবেন না? পাবেন না হচ্ছে এটা প্র্যাকটিক্যাল না। এই প্রতিশ্রুতিটা চাইলেই পূরণ করা সম্ভব না। সুতরাং ক্ষমতার কাছাকাছি যাদের অবস্থান, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা যাদের বেশি, রেসপন্সিবিলিটিটাও তাদের বেশি। আমি রাস্তায় দাঁড়িয়ে এই ঘোষণাটা দিতে পারি, ওই যে মনে আছে যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, এই যে প্রতিশ্রুতি দেওয়ার পর আপনি প্রতিশ্রুতি রক্ষা করেননি, এর ভেতর থেকে মানুষের মনের মধ্যে যে ক্ষোভগুলো তৈরি হয় এবং মানুষের সাথে যে ধোঁকাবাজিটা আপনি করেছিলেন, 10 টাকায় চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব, এই যে কথাগুলো, এখন জুলাই গণ অভ্যুত্থানের পরে অবশ্যই আমরা আমাদের রাজনীতিতে, আমাদের রাজনৈতিক জীবনে কতগুলো পরিবর্তন আনা দরকার। কারণ এর জন্য আমরা একটা বিরাট ত্যাগ স্বীকার করেছি। যদি আমরা ইতিবাচক পরিবর্তন আনতে না পারি তাহলে জুলাই অভ্যুত্থানটা ব্যর্থ হবে। এখন সেই পরিবর্তনের জায়গাগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ইতিমধ্যেই 84টি জায়গায় রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত্যে পৌঁছেছে যে এই জায়গাগুলোতে, এবং আমাদের যে সংস্কার কমিশন যেগুলো ছিল, এই সংস্কার কমিশন নিয়ে প্রচুর প্রশ্ন আছে। যদিও একটা বড় জায়গা হচ্ছে প্রশ্নের জায়গা যে আমাদের এই গণ অভ্যুত্থানে সবথেকে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে যে শিক্ষার্থীরা, ছাত্ররা, তাদের জন্য আপনার কোনো ভাবনা নেই। আমরা এখানে প্রচুর কান্নাকাটি করি, রাস্তায় গড়াগড়ি করি এবং করেছি
যে দীপুমণি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়ে গেছে, ক্লাস 4-এর প্রশ্নপত্র শিক্ষার্থীদের হাতে বিক্রি হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু গত 1 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা শৃঙ্খলার জায়গায় নিয়ে আসার জন্য আমাদের ন্যূনতম কোনো আগ্রহ ছিল না। এখন পর্যন্ত রাষ্ট্র সরকারের কোনো আগ্রহ নেই। আমি একেবারে এই কথাটাই 15-16 বছরের যে জঞ্জাল সেটিকে 1 বছরে আসলে সম্ভব? মোটেই না। আমি কোনো প্রশ্ন করছি না, আমি আপনার কাছে মোটেই না। জানতেই চাচ্ছি। আমি এই প্রশ্নটার উত্তরটা আপনাকে এইভাবে দেই, 15 বছরের জঞ্জালটা আপনি চাইলেই একদিনে পরিষ্কার করতে পারবেন না। আপনার বাড়িতে জলোচ্ছ্বাস হলো, জলোচ্ছ্বাসে আপনার পুরো বাড়িটা শেষ হয়ে গেছে। আপনি যখন সংস্কারের কাজে হাত দেবেন, নিশ্চয়ই তো সেখানে ওই বাড়িতে আপনাকে থাকার জন্য আসতে হবে। আপনি প্রথম যে কাজটি করবেন, আপনি আপনার বৈঠকখানা, আপনি আপনার পুকুরের ঘাট, এই জায়গাগুলোতে নজর দেবেন না। আপনি বেসিক জায়গাটা হচ্ছে, আপনি প্রথম কাজটা করবেন আপনার একটা শোয়ার ঘরের জন্য। আপনি প্রথম কাজটা করবেন আপনি যাতে ঘুমাতে পারেন তার জন্য একটা নিরাপদ জায়গা করবেন। এই যেটা আপনি বললেন, এটার সাথে আমি একমত। একদিনে 15 বছরের জঞ্জাল পরিষ্কার করা সম্ভব না। জঞ্জালটা কেবল 15 বছরে জমেছে, এটার সাথে আবার আমি একমত না। জঞ্জাল আমাদের 5.5 দশকে জমেছে বলেই আমরা এখন বলছি যে অতীতের অভিজ্ঞতা ভালো না। তবে কোরবানির সময় ঢাকা শহরে প্রতিদিন যে গার্বেজ এখানে জমা হয়, স্বাভাবিকভাবে কোরবানির সময় তার বেশ কয়েক গুণ বেশি জমা হয়, এবং সেই কারণে সিটি কর্পোরেশনের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে বিশেষ ব্যবস্থায় ঢাকা শহর পরিষ্কার করার জন্য মেয়ররা ছোটাছুটি করে। গত 15 বছরে এইখানের যে জঞ্জালটা জমেছে, কোরবানির সময় যেভাবে ঢাকা শহরে জঞ্জাল জমে ঠিক সেভাবে। এখন আপনার একদিনে পারবেন না, কিন্তু আপনি শুরুটা কি করেছেন? শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য আপনি নারীদের নিয়ে সংস্কার কমিশন করেছেন, স্থানীয় সরকার নিয়ে করেছেন, শ্রম নিয়ে করেছেন, আপনি নির্বাচন নিয়ে করেছেন। শিক্ষার্থীদের জন্য আপনি কি কোনো ধরনের একটা উদ্যোগ কি আপনার আছে? নির্বাচনের কথা, যাই হোক, আপনি ভালো কথাই তুলেছেন যে সরকার কতটুকু করতে পারবে। এই দায়ের জায়গাটাই আমরা কিন্তু এম আব্দুল্লাহর কাছে জানতে চাইতে পারি যে দায়টা আসলে কার। এই যে 1 বছরে যে অনেক কিছুই হলো না, আমরা পরে প্রসঙ্গ বদলাবো, কিন্তু যেটা শরীফুজ্জামান শরীফ যে প্রশ্ন তুলেছে, 1 বছরে অনেক কিছু হয় নাই, আবার অনেক কিছু হয়েছেও। আমাদের সমস্যা হলো আমরা সব কিছু, আমি ওনার সাথে খুব বেশি দ্বিমত পোষণ করি না। শিক্ষার বিষয়টাতে নিশ্চয়ই আমাদের যেটুকু প্রত্যাশার জায়গাটা পূরণ হয় নাই, কিন্তু একেবারেই কিছু হয় নাই বিষয়টা তা না। শিক্ষার জন্য কোনো কমিশন গঠন করা হয় নাই, এটা এই জায়গাটাতে কোন চিন্তা থেকে করা হয় নাই সেটা আমার জানা নাই। কিন্তু যেসব বিষয়ে কমিশন করা হয়েছে সেগুলোকে অগ্রাধিকার ভেবে হয়তো করা হয়েছে, কিন্তু শিক্ষার জায়গাটাতে কিছু সংস্কার হয়েছে। বিশেষ করে আপনি যদি পাঠ্যক্রমের কথা বলেন, বাংলাদেশের পাঠ্যক্রমকে একদম একটা প্রতিবেশী দেশের অনুকরণে তাদের যে বিশ্বাসের জায়গাটা সেটার ছাঁচে ফেলে কিন্তু পাঠ্যক্রমটাকে একটা তছনছ করে ফেলা হয়েছিল। কিন্তু এই সময়টাতে সেই পাঠ্যক্রমটাতে সংস্কার করা হয়েছে, সংশোধন করা হয়েছে, এবং আপনি প্রচুর শিক্ষকের ঘাটতি ছিল। আপনি জানেন যে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। এগুলোকে একেবারে ছোট সংস্কার কমিশন হয় নাই, কিন্তু এই জায়গাগুলোতে আপনি শিক্ষকদের জন্য শিক্ষকরা বঞ্চনার যে কষ্টের যে জায়গাটা আপনি দেখেছেন যে বছরের পর বছর শিক্ষকদেরকে মাত্র তাদেরকে ঈদের যে উৎসব ভাতা সেটা মাত্র তাদের 25% ছিল। এই সরকার এসে সেটাকে দ্বিগুণ করে 50% করেছে। তাদেরকে আরও বেশি আত্মবিশ্বাসী করার জন্য, তাদের আর্থিক যে দণ্ডদশা আছে সেটা লাঘব করার জন্য, এবং এছাড়াও শিক্ষক প্রাইমারিতে প্রধান শিক্ষকের অসংখ্য পদ খালি ছিল, সেগুলোতে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। এভাবে ছোটো ছোটো যদি আপনি ধরেন, আমি এই বিষয়ে যদি আলোচনার বিষয় থাকতো তাহলে সুনির্দিষ্টভাবে আমি আরও তালিকাটা দিতে পারতাম, যে আমি অন্তত পক্ষে একজন পাঠক হিসেবে এবং এক নাগরিক হিসেবে অনেকগুলো কাজ কিন্তু এখানে করা হয়েছে। বাংলাদেশের পাঠ্য বই
ছাপা হতো প্রতিবেশী একটি দেশে, এবং সেখান থেকে অতি নিম্নমানের পাঠ্য বই চেপে আসতো। সেই পাঠ্য বই আমাদের একটি দেশের জন্য এটা কত বেশি লজ্জাজনক ছিল যে এবং এই আমরা জন্য আমাদের নিজেদের পাঠ্য বইটাও 27টা প্রেস ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, নিজেদের পাঠ্য বইটাও আমরা নিজেরা ছাপতে পারতাম না। তো সেটা দেশের বাংলাদেশের প্রেসে কিন্তু এই মাত্র 1 বছরের মধ্যে সেই সক্ষমতা দেখিয়ে বাংলাদেশের প্রেসে এটা প্রকাশ করে, যদিও একটু বিলম্ব হয়েছে প্রথম বছর হিসেবে, টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে এগুলো বিলম্ব হওয়ার কারণে কিছুটা সমস্যা হয়েছে। তারপরও কিন্তু এই কাজগুলো হচ্ছে। কিন্তু নির্বাচন এটাকে- প্রসঙ্গে হ্যাঁ, ফিরতে চাই। হ্যাঁ। ছোট্ট একটা বিরতি নিব শরীফুজ্জামান শরীফ, আমরা নির্বাচন প্রসঙ্গেই থাকতে চাইছি। বিরতির পরে এসে আমার প্রশ্ন সেটাই ছিল যে সংশয় এবং সংকট, এবং সংশয় এবং সংকটের সাথে সাথে এটিও থাকবে যে আমরা গেল কয়েকদিনে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করতে দেখেছি, এবং আপনি জানেন যে ভিপি নূরের উপর হামলার পরবর্তী সময়ে জাতীয় পার্টির কে নিষেধাজ্ঞা দেয়া বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার এক ধরনের দাবি উঠেছে। এগুলোর পাশাপাশি আমাদের নির্বাচন নিয়ে অনেক সংশয় সংকটের কথা শুনছি, কিন্তু এই সংশয় আর সংকটগুলো কি সুনির্দিষ্টভাবে জানতে চাইব। দর্শক, আমরা 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এম আবদুল্লাহ, আপনার কাছে আসি। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছেও ওই একই প্রশ্ন থাকবে। সেটি হলো যে রাজনীতিতে যে মোড়টি আমরা দেখলাম, বিশেষ করে নুরুল হক নূরের উপর হামলার পরের থেকে এক ধরনের মোড়ে চলে আসলো, এবং নির্বাচন বানচাল করার একটি অদৃশ্য শক্তি কাজ করছে, এটি শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টাও বলেছেন। আমার কথা হলো যে এই নির্বাচন বানচাল কারা করতে চান, কেন করতে চান, কিভাবে করতে চান, সেটি আপনারা ভালো জানবেন, আপনারা বলবেন। আর যেটি সামনাসামনি বলতে চাই যে যে দলটি নিষিদ্ধ ঘোষিত হয়েছে এবং এই দলের সঙ্গে সবচেয়ে বেশি সময় অ্যালাইনমেন্টে ছিল হলো জাতীয় পার্টি, সেই দলের পরিস্থিতির জায়গাতেও আপনারা কিভাবে বিবেচনা করবেন আগামী নির্বাচনের আগে? নির্বাচন বানচালের ষড়যন্ত্র চক্রান্ত এটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় না, অপ্রত্যাশিত কোনো বিষয় না। স্বাভাবিকভাবে আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, এই দলটি ক্ষমতার বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না। এই দলটি ক্ষমতায় যদি না থাকতে পারে, তারা বলে এরকম কথা আমরা শুনেছি যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না, এরকম কথা বলে। 91 সালে যখন বিএনপি ক্ষমতায় গেল, একদিনের জন্য ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, কারণ ওই নির্বাচনের আগে বলেছিল বিএনপি 10টি আসনও পাবে না, কিন্তু বিএনপি সেখানে সরকার গঠন করেছে। তো এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার দল, এই দলটি ক্ষমতার বাইরে অন্য কিছু তারা ভাবতে পারে না। সুতরাং তারা যখন দেখছে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য, নির্বাচন ভণ্ডুল করার জন্য প্রধান যে উপাদানগুলো দরকার, এক হচ্ছে যে অর্থ, দ্বিতীয় অস্ত্র, তৃতীয় হচ্ছে যে তাদের একেবারে নিষ্ঠুর পৈশাচিক মন মানসিকতার যে জায়গাটা, নিষ্ঠুরতার জায়গাটা। আপনি যদি ভিপি নূরের কথা বলেন, এই ঘটনাটি ঘটেছে যদিও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, কিন্তু তার আগের যে মানে ওই দিনের সেখানকার যে ঘটনা প্রবাহ, সেখানের জাতীয় পার্টির অফিসে জাতীয় পার্টির জনশক্তি, জনবল সম্পর্কে আমাদের সম্যক ধারণা আছে। কেন তাদের সেদিন এই সন্ধ্যার পরে তাদের সেই অফিসে উপস্থিতি এবং উস্কানিমূলক আচার আচরণ, মিছিল যাওয়ার সময় মিছিলের উপর অ্যাটাক করা, তারপরের কিন্তু পরের ঘটনা হচ্ছে যে ভিপি নূর সেখানে ব্রিফ করতে যাওয়ার পর তার উপর যে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা। তো এই ঘটনাগুলো বিচ্ছিন্ন হলেও এগুলো একটা সুপরিকল্পিত, দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে নির্বাচনের পথকে মানে কণ্টকাকীর্ণ করার যে অপচেষ্টা, এর পিছনে প্রচুর অর্থের লগ্নি হচ্ছে।
অর্থের প্রবাহ তৈরি হয়েছে। আমরা দেখেছি যে অ্যাসালম গ্রুপ সেখানে দিল্লিতে দেখা করে ২৫০০ কোটি টাকার একটা লেনদেন এই ফেসিবাদী শক্তিকে দেশে এটার ফেরানোর সত্যতা জন্য। কেমন? এটার সত্যতা আপনি যে রিপোর্টগুলো এসছে একদম সুনির্দিষ্ট প্রমাণ, অ্যাসালামের যে সফরসূচি এবং তার ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমেই কিন্তু এটা এসছে। অ্যাসালামের সাথে খুবই ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমেই এটা এসছে। আপনি জানেন যে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গত ১৫ বছরে পাচার হয়েছে এবং যদি বছর ধরেন তাহলে প্রতি বছর ২.৫ লক্ষ কোটি টাকা করে বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং তার মধ্যে সবচেয়ে বেশি এটা অ্যাসালমের নামে, অ্যাসালমের মাধ্যমে হয়েছে। পুরো ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। একটি ব্যাংক যেটা সবচাইতে দুর্বল ব্যাংক হিসেবে, দুর্বল ব্যাংকগুলোর একটা ইউনিয়ন ব্যাংক, সেখান থেকে আপনি গতকালের আজকের পত্রিকাতেই বোধহয় সম্ভবত রিপোর্ট আছে বা গতকালের ২৮,০০০ কোটি টাকা ইউনিয়ন ব্যাংক থেকে নিয়ে গেছে। আপনি জানেন ইউনিয়ন ব্যাংকের এই যে গুলশান আপনাদের অফিসের কাছে, গুলশান ব্রাঞ্চ থেকে হঠাৎ করে দেখা গেল ২০ কোটি টাকা ক্যাশ বল্ট থেকে ২০ কোটি টাকা হাওয়া হয়ে গেছে। এই নিউজটির কথা স্মরণ আছে কিনা, ভুলে যান নাই নিশ্চয়ই। ২০ কোটি টাকা বল্টে পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে ক্যাশ টাকা চলে গেছে। পরে জানা গেল ওই সময়ে তৎকালীন এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা বিদেশ ট্যুরে যাওয়ার সময় সেই টাকাগুলো তার ব্যবস্থা করে তার সঙ্গী করে নিয়ে গেছেন। এই তথ্যগুলো আমরা তখন পেয়েছিলাম, কিন্তু কারো প্রচার করার তখন অবস্থা ছিল না। তো সুতরাং এইভাবে একটা লুটের রাজ্য পুরো দেশটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে জ্ঞান করে, নিজের পারিবারিক সম্পত্তি হিসেবে জ্ঞান করে যখন লুটপাট করেছে, এখন তাদের তো এই যে অর্থ এবং বিপুল অস্ত্র রয়েছে, আপনি লুট হওয়া অস্ত্র, জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র আছে, এছাড়াও তারা প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন সময়ে তাদের অস্ত্র আমরা দেখেছি আন্দোলন প্রতিহত করার নামে কিভাবে অস্ত্রবাজি করা হয়েছে, রাস্তায় প্রকাশ্যে অস্ত্রের ব্যবহারগুলো আমরা দেখেছি। এই অস্ত্রগুলো তো সব তাদের হাতে এখনও আছে। তো সুতরাং নির্বাচনের পথটা অতটা মসৃণ হবে না, এটা কিন্তু আমাদের যারা নির্বাচনের কথা ভাবছি তাদের প্রত্যেককে এটা অনুধাবন করতে হবে। আর ডক্টর ইউনূসের সরকারের একটা লিমিটেশনস তো আমরা স্বীকার করতে হবে, সরকারকেও স্বীকার করতে হবে, নাগরিক হিসেবে আমাদেরকেও মেনে নিতে হবে, কারণ এটি কোনো রাজনৈতিক সরকার না। তাদের পূর্ব অভিজ্ঞতা এই সরকার পরিচালনার এই ধরনের ষড়যন্ত্রের জালগুলো ছিন্ন করার তাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নাই এবং তাদের চেইন অফ মাঠ পর্যায়ে পর্যন্ত একেবারে একটি রাজনৈতিক দলের, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, এই দলগুলোর যেরকম একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত একটা নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কের মধ্য দিয়ে একটা গ্রাম, একটা উপজেলা পর্যায়ে কি ঘটছে এটা মুহূর্তের মধ্যে তাদের কিন্তু শীর্ষ পর্যায়ে তথ্যগুলো পাওয়ার যে নেটওয়ার্কটা আছে সেটা কিন্তু ডক্টর ইউনূস সরকারের নাই। এই সীমাবদ্ধতাটাকে মেনেই তাদেরকে মূল্যায়ন যখন করব তখন এই সীমাবদ্ধতাটাকে মেনেই কিন্তু তাদের দিল। আমি জানতে চাই আপনার মন্তব্য কি, আপনি কি মনে করেন নির্বাচনের পথকে আসলে কণ্টকাকীর্ণ কিনা? নির্বাচন নিয়ে যথেষ্ট চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে সরকারের দক্ষতা, সরকারের টিম ওয়ার্ক, সরকারের সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে একটা বিরাট গ্যাপ রয়ে গেছে। সরকার সেই কাজটি করতে পারেনি, কোথাও কোথাও করার চেষ্টাও করেনি। সীমাবদ্ধতা আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু আপনার মাথায় ব্যথা, আপনি যদি প্রপার কারণটা অনুসন্ধান না করে একটা ভিন্ন একটা কারণ নিয়ে এসে ট্রিটমেন্টটা করেন, তাহলে এটি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে বেশি। আমাদের পলিটিক্সের সবথেকে বড় যতগুলো খারাপ উদাহরণ আছে তার একটা হচ্ছে ব্লেম গেম। আমরা এই কাজটি করেছি এবং আমরা ভবিষ্যতে এই কাজটি করব। আমাদের এখানে সবসময় সমস্ত ব্যর্থতার দায়টা আমরা অপরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন পদ্মার চরে রাতের বেলায় হঠাৎ করে দুইজনকে আপনি ধরে নিয়ে এসে বললেন যে তারা সেখানে জঙ্গি কার্যক্রম করছিল। আমাদের গোয়েন্দারা, আমরা যেটা দেখেছি ১.৫ দশক, আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটি বের করেছে এবং এর সাথে বিএনপি এবং জামাত জড়িত। এই যে ব্লেমটা গত ১৫ বছর আমরা এটি করার কারণে আপনি সমাজের অনেক বেসিক ইস্যুকে আপনি অ্যাড্রেস করেননি, আপনার অনেক সমস্যাকে আপনি
কার্পেটের নিচে ঢুকিয়ে রেখেছেন এবং এই কার্পেটের নিচে ঢুকিয়ে রাখার কারণে আপনার এখানে প্রবলেমগুলো নতুন নতুন প্রবলেম ক্রিয়েট করেছে। আমাদের সমস্ত ঘটনার দায়ভার আমরা জামাত এবং বিএনপির কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঢাকার এলিফ্যান্ট রোডে বসবাস করতেন এম কে আনোয়ার, আমার বাসার ঠিক পেছনে বাসাটা, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালে ভোজ্য তেলের পাশের গলিতে, পাশের বিল্ডিংটায়। হঠাৎ করে একদিন দেখলাম যে তার বিরুদ্ধে মামলা, তিনি কুমিল্লাতে বোমা হামলার সাথে বোমা হামলা করেছে, অর্থাৎ এখান থেকে তিনি বোমা ছুড়ে মেরেছেন। তখন মানে তার বয়সও 70-এর কাছাকাছি। সেটি, এবং তারপরে তাকে কোর্টে তোলা হয়েছিল একেবারে কোলে করে। যদিও এখন আমরা অনেককে কোর্টে তুলতে দেখে আমরা হায় হায় করি, আমরা ধারণা করি যে এটি মনে হয় প্রথম ঘটনা। নো, এই ঘটনাগুলো প্র্যাকটিসটা তার আগেও ছিল। এগুলো আমাদের বাস্তবতা এবং এটিকে অস্বীকার করা যাবে না। আমি একইভাবে আপনাকে বলবো, এবারের নির্বাচনে সবথেকে বড় চ্যালেঞ্জ কি? সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এক একটা রাজনৈতিক দল তার নিজের দলের মধ্যে শৃঙ্খলাটাকে ধরে রাখা। আপনি এই পর্যন্ত শুনছেন এক বছরে বিএনপি নিজেরা মারামারি করে প্রায় 200 মানুষ মৃত্যুবরণ করেছে। আপনি যখন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, প্রায় 1.5 দশক তারা নির্বাচন থেকে এক রকমের তাদেরকে দূরে রেখেছিলেন আপনি, শক্তি প্রয়োগ করে, ছলে বলে, কৌশলে ইত্যাদি। তো এবার তারা কিন্তু বেশি সংখ্যক মানুষ চেষ্টা করবে, প্রচুর প্রতিদ্বন্দ্বী কিন্তু তাদের আছে, এক একটা আসনে 3জন 4জন, স্বাভাবিকভাবে এদের মধ্যে যে দ্বন্দ্বটা আছে। এবং এই ধরনের যে নির্বাচনের যে পরিবেশটা, এই ধরনের সহায়ক একটা পরিবেশ আর কতটুকু কবে আসবে, এই ভাবনাটাও কিন্তু তাদের মধ্যে থাকবে। সুতরাং তুলনামূলকভাবে এবার এমপি হওয়ার সম্ভাবনার সুযোগটা একটু বেশি। সুতরাং সবাই চেষ্টা করবে এই জায়গাটায় করার জন্য, নমিনেশন পাওয়ার জন্য। সুতরাং তাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে। এতদিন ধরে মাঠে বিএনপি জামাত কিন্তু একই সাথে জোট করে নির্বাচন করেছে। সুতরাং এবার কিন্তু আবার ভিন্ন হয়ে যাবে। গত কয়েক মাস আগে চাঁদপুরে জামাতের একজন প্রার্থীকে বিএনপির কর্মীরা তার উপরে আক্রমণ করেছে, তাকে আহত করেছে। জামাত একটা বিবৃতি দিয়ে তার প্রতিবাদ, নিন্দা করেছে। আচ্ছা, ভোটের মাঠে যদি জামাতের কোনো প্রার্থী আক্রান্ত হয়, জামাত কি শুধু নিন্দা অথবা বিবৃতি দিয়ে তার প্রতিক্রিয়াটা জানাবে, নাকি ওই আক্রমণের বিপরীতে সে একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে? যদি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, তাহলে এইখানে একটা সংঘাত অনিবার্য। অথচ আমি যদি এই দায়ভারটা আমি দিয়ে দিতে পারি যে আওয়ামী লীগ এটি করিয়েছে, কিন্তু সেটি করতে গেলে আপনার প্রপার যে কস্টটা, সেই কস্টটা আপনি বের করতে পারছেন না, এবং এটিকে সলভ করার জন্য যে ধরনের প্রিপারেশন দরকার, সেই প্রিপারেশনটা আপনার থাকছে না। এমনিতে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সংকট আমার এই মুহূর্তে অবশ্যই তাদের যেহেতু একটা পলিটিক্যাল টার্গেট অবশ্যই আছে, সেই টার্গেটটা কি এটা আমরা আরো পরে বুঝতে পারবো, কারণ এখন পর্যন্ত তাদের প্রতিক্রিয়াটা আপনি কিন্তু ওইভাবে জানতে পারেননি, অফিসিয়াল কোনো প্রতিক্রিয়া। তারা যেখানে বসেই তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করুক না কেন, আপনি মাঝে মাঝে মিছিলের কথা বলেছেন, কখনো ছোট মিছিল হয়, মাঝে মনে হয় 2-3টা বড় মিছিলও করেছে। সুতরাং এই জায়গাগুলোতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বা আমি আমার জায়গা থেকে যেটা মনে করি, যে এখন পর্যন্ত আমার কাছে ধারণাটা পরিষ্কার না যে তারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করবে। তবে আপনি আপনার জনগণকে যদি ইউনিফাইড রাখতে পারেন, এই যে জুলাই মাসে সে যে 700-800 মানুষকে হত্যা করিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর থেকে শুরু করে সব কিছু তার নিয়ন্ত্রণে ছিল। ভাই যে ব্যাংকের কথা বললেন, সে ইচ্ছা মতন টাকা তুলতে পেরেছে। এখন কিন্তু তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। সুতরাং আজ থেকে 1 বছর আগে দেশের মধ্যে সে যা যা করতে পেরেছে, এখন প্রত্যেকটা বিষয় হচ্ছে তার প্রতিকূলে। সুতরাং সে চাইলেই যে এই কাজগুলো করে ফেলতে পারবে, আপনার মধ্যে ইউনিটিটা যদি না থাকে, আপনার মধ্যে ঐক্য যদি না থাকে, আপনারা নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন, এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় না যে জাতীয় পার্টিকে এখানে আসতে হবে, আওয়ামী লীগকে এখানে আসতে হবে। এই গ্রাউন্ডটা তৈরি করে দেবেন কি দেবেন না, এটা নির্ভর করছে আপনার উপর। আমি শেষ করে দেব এই জায়গাটাই। ইলেকশন কমিশন আমার কাছে মাঝে মাঝে মনে হয় তারা আসলে কতটুকু সিরিয়াস। আজকে একটা খবর দেখে খুব খারাপ লেগেছে, আপনি দেখেছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার, এটি আলোচনা করা দরকার
যদিও এখন মিডিয়াতে কথা বলতে গেলে অনেকেই বিব্রত না না হন। বলেন, এটা নিয়ে তো আলোচনা ঠিক করছিলাম আছে, এই আমাদের অনুষ্ঠানের কথাই প্রধান বলছিলাম। নির্বাচন কমিশনার কালকে সম্ভবত 15 দিনের জন্য উনি কানাডায় যাচ্ছেন। তিনি যেতেই পারেন। প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা হচ্ছে সেখানে এনআইডি কার্ড, ওই যে স্মার্ট কার্ড, এটা বিতরণের উদ্বোধনের কাজ এবং প্রবাসী ভোটার ভোটারদের তালিকা, মধ্যে। ভোটার তালিকা। আমার প্রশ্নটা হচ্ছে যে এই কাজটার জন্য উনি গেলেন 15 দিন নির্বাচনের প্রস্তুতির সময়টায়, কেন তিনি 15 দিন তাকে থাকতে হবে? এক। দ্বিতীয়ত, এই 15 দিন এই কাজটা করার জন্য বাংলাদেশে একটা গরিব দেশ, এর পেছনে যে অর্থটা ব্যয় হবে, আমরা এই সমালোচনাগুলো করেছি এবং আমরা শুধুমাত্র কয়েকটা মুখের পরিবর্তন হবে এটা আমরা চাইনি। 18 সালের রাতের নির্বাচনের পর নুরুল হুদা যখন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দেখার জন্য সরকারি টাকায় গিয়েছেন, আমরা তার সমালোচনা করেছি, এখনো তার সমালোচনা করি। কেন সমালোচনা করি? এই টাকাটা হচ্ছে আমার টাকা, আমার ট্যাক্সের টাকা। আপনি যে গাড়ি বিলাসটা দেখছেন, 24-এর যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আপনি গাড়ি কিনেছেন ডিসিদের জন্য, ইলেকশন কমিশনারদের জন্য গাড়ি কিনেছেন। আজকে আপনি 280টা গাড়ি কিনতে যাচ্ছেন ডিসি এবং ইলেকশনের কাজের জন্য, মন্ত্রীদের জন্য 60টে গাড়ি কিনতে যাচ্ছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, ডিসি সাহেবরা কি গাড়িতে চড়েন না? টিওনো সাহেবদের কি গাড়ি নাই? ইলেকশন অফিসার যারা, তাদের কি গাড়ি নাই? এই মুহূর্তে আপনার কেন কর্মকর্তাদের জন্য 300 গাড়ি প্রয়োজন? গৌরী সেন আমরা- টাকা দেবে বলে, আমরা আসবো গৌরী এই সেন প্রশ্নে টাকা দেবে আসবো। বলে তবে আমি আমরা এই কিন্তু কারণে প্রশ্নটা বালিশ, করছি। পর্দা হ্যাঁ, সেগুলো এগুলোর কথা দেখেছি মনে আছে কিনা আমি ভাই, জানি না। সেগুলো তো আমরা বিদায় করেছি। এখন আপনি যদি বারবার সেটা না, না, নিয়ে আমি- এসে আমি কোনো তুলনা দিচ্ছি না, আমার আমি মনে করা। আপনাকে মনে করিয়ে দিচ্ছি, এই ঘটনাগুলো সবই আমাদের মনে আছে। এই কাজগুলো করেছে বলেই তো তাদের এক সারিতে তাদেরকে বিদায় করেছি। আপনি এই ধরনের ট্র্যাজেডি কোথাও দেখেছেন? যে দুপুরবেলায় খাওয়ার জন্য রোস্ট রান্না করেছে, পোলাও রান্না করেছে, ঘরের ভিতরে সমস্ত খাবার আছে, খেতে পারেনি, জনগণ তাড়া করে তাদেরকে বিদায় করেছে, এই ধরনের নিষ্ঠুর ঘটনা, নিষ্ঠুর নিয়তি আপনি কারো কাছে দেখেছেন? মানে তো এই ঘটনাটি কার জন্য আমি নিশ্চয়ই শেখ হাসিনার কথা জনগণের বলছি। জন্য না, আমি শেখ হাসিনার কথা বলছি। আচ্ছা, জি। দুপুরে এই খাবার খেতে পারেননি, তো আমরা এই যে বিদায়টা করলাম, তাদেরকে তাড়ালাম, 1000 মানুষ মৃত্যুবরণ করলো, এত সম্পদ আমরা নষ্ট করলাম কেন? আমরা তো গুণগত কতগুলো পরিবর্তন চেয়েছিলাম। তো এই ঘটনাগুলো আপনার কাছে, আমাদের কাছে, অনেকের কাছে মনে হতে পারে যে আমরা একটা বিরাট কাজ করেছি, রাইট, বিরাট কাজ করেছি, কিন্তু আমার কাছে গুণগত পরিবর্তনের জায়গাটায় আমি মিলাইয়ে আমরা উত্তর পাই না। একটা বিরতিতে যাচ্ছি। দর্শক 1 মিনিটের বিরতি নিচ্ছে, আবারও আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। এম আব্দুল্লাহ, আপনার কাছে আসতে চাই, যেটি শরীফুজ্জামান শরীফ যে কথাগুলো বলছিল নির্বাচন কমিশন নিয়ে, এর সঙ্গে আরেকটি বিষয় আমি আপনার সামনে আনতে চাই। সেটি হলো যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত আজকে। তারা আদালতের যে অনুসন্ধান, সেখান থেকে বলা হচ্ছে যে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ এই নিষেধাজ্ঞা দেন দুদকের একটা আবেদনের ক্ষেত্রে। আরেকটি বিষয় আমি বলতে পারি, সেটা হলো জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জোটবদ্ধ হয়ে নির্বাচনের কথা বলেছেন। আর যেটি আমরা এর আগেই বললাম যে নির্বাচন কমিশন আজকে একটি বৈঠক করেছেন, সেই বৈঠকের আলোচনাও করলাম। জামাত যথারীতি পিআরের দাবি, আজকেও বিভিন্ন জায়গায় জামাতের বিভিন্ন নেতারা, জামাতের সেক্রেটারিও আজকে বলেছেন মিয়া গোলাম পরোয়ার যে পিআর পদ্ধতি না হলে নির্বাচনে যাবেন না। 3টি বিষয়ে ছোট ছোট করে আপনার কাছে মন্তব্য চাই। আপনার এই 3টি বিষয়ে আসার আগে আমি আরেকটি কথা আগে একটু স্পষ্ট রয়ে গেছে। আমি যে কথাটি বলছিলাম যে সংঘাতের যে ব্লেম গেমের কথা শরীফ ভাই যেটা বলেছেন, যে এই সামনের নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে ধরনের সংঘাতের বিষয়গুলো সামনে এনেছেন, যে অভ্যন্তরীণ মনোনয়ন কেন্দ্রিক সংঘাত, জামাত বিএনপির যে সংঘাত, এটার সাথে আমি একমত। কিন্তু এবারের প্রেক্ষাপটে যেটা ঘটবে, যে এদের যখন সংঘাতের সূত্রপাত হবে, সঙ্গে সঙ্গে এটার সাথে আওয়ামী লীগ সুযোগ নেবে। সুযোগটা নেবে, খুব ভালোভাবে নেবে।
এবং দুই পক্ষকে যেখানে বিএনপিকে জামাতের পক্ষ হয়ে বিএনপিকে আক্রমণ করলে সুবিধা হবে, সংঘাতটা বড় আকার ধারণ মানে করবে, সেখানে অক্ষশক্তি বুঝে। হ্যাঁ সেটাই হ্যাঁ, আর যেখানে আরও একটা শক্তি এই সংঘাতকে উস্কে দিবে, সেটা হচ্ছে যে প্রশাসন, বিশেষ করে মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন এবং যে জনপ্রশাসন আছে যারা, তারা কিন্তু এখনো পর্যন্ত ফেসিবাদের অনুগত মাওলানা রফিকুল ইসলামও একটা বড় অংশ কিন্তু এই রয়ে কথাটি গেছে। বলেছেন যে হ্যাঁ, প্রশাসনের তাদের ভিতরে সাথে- ঘাপটি তাদের মেরে সাথে- থাকা। হ্যাঁ, তাদের সাথে প্রশাসনে ঘাপটি মেরে তারা এখন চুপ মেরে আছে। যখনই নির্বাচনী তফসিলটা হবে তখন কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী তারা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ চলে যাবে। এই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যাওয়ার ফলে যেটা হবে, বাংলাদেশের নির্বাচন কমিশনের এমন কোনো মেকানিজম নাই এই প্রশাসনগুলোকে, পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসনের যারা মাঠ পর্যায়ে থাকেন তাদেরকে যেভাবে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা দরকার, সেই মেকানিজমটা সত্যিকার অর্থে বাংলাদেশের এই নির্বাচন কমিশনে সেটা গড়ে ওঠেনি। যে কারণে যখনই এই সংঘাতগুলো পারস্পরিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে, দলগুলোর মধ্যে যখন সংঘাতের সূত্রপাত হবে, তার মধ্যে সেখানে সেই জ্বলন্ত আগুনে ঘি ঢালার জন্য কিন্তু বসে আছে পতিত শক্তি এবং তাদের অনুগত প্রশাসন, পুলিশ প্রশাসন বলেন এবং অন্যান্য প্রশাসন বলেন, তারা এই সুযোগগুলো তৈরি করবে। এটা একটা বড় শঙ্কার জায়গা। আর আপনি যে ইস্যুগুলোর অবতারণা করেছেন, নির্বাচন কমিশনের কথা বলেছেন, আরেকটা বলেছি হলো জিএম কাদের এবং তার স্ত্রী দেশ থেকে নিষেধাজ্ঞা। জিএম কাদের জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতির জন্য তো একটা দুষ্ট ক্ষত, আমি বলবো দুষ্ট ক্ষত। কারণ এই দলটি এমনি তো এরশাদ সাহেবের যে স্বৈরাচারী এরশাদ সরকারের দ্বারাই দলটি প্রবর্তিত হয়েছে এবং তখন আমরা আন্দোলন সংগ্রাম সেদিকে যদি নাও যাই, এরশাদ সাহেবের মোটামুটিভাবে তিনি একটা জায়গায় ছিলেন, কিন্তু তার অবর্তমানে এই দলটি তো এ পর্যন্ত 7-8 ভাগ হয়েছে। এর মধ্যে জিএম কাদেরের সবচেয়ে বড় সমস্যাটা হলো তিনি এতটাই আমাদের প্রতিবেশী দেশের কাছে, দেশের যে ডিপ স্টেট আছে তাদের প্রতি এতটাই তার যে আনুগত্যের জায়গাটা, তিনি এটা খোলামেলাভাবে বলেছেন যে তাদের অনুমতি ছাড়া তিনি তাদের সাথে কি কথা হয়েছে সেটা বলার সামর্থ্য রাখেন না। তো সুতরাং এরকম একটি দল বাংলাদেশের রাজনীতিতে যদি তারা সক্রিয় থাকে, এটা আলটিমেটলি বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটা ক্ষতির জায়গা। তাদের দুর্নীতির যে বিষয়টাই বলেছেন, হ্যাঁ এটাও আমরা জানি যে কাকে একজন মহিলা এমপি বানানোর জন্য কত টাকা লেনদেন হয়েছে। এটা কিন্তু অলমোস্ট কিন্তু এটা ওপেন সিক্রেট ছিল যে কত টাকায় উমুককে এমপি হিসেবে নেওয়া হয়েছে, এবং বিভিন্ন যখন কনফার্ম হয়েছে যে এতগুলো আসন আওয়ামী লীগের কাছ থেকে উপহার হিসেবে পাবে, কোনো ভোটের মাধ্যমে তো হয় নাই, উপহার হিসেবে পাবে, সেটার জন্য কার কাছ থেকে কি হয়েছে এগুলো সবই তো এই লেনদেন নিয়ে যদি দুদক তদন্ত করে, আমার বিশ্বাস যে অত্যন্ত প্রামাণ্য অনেক কিছু তাদের হাতে আসবে। সেই জন্যই হয়তো দুদক আবেদনের মাধ্যমে তাদের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞাটি দিয়েছে। আমি লক্ষ্য করছি যে গত 3-4 দিন নূরের উপর হামলার পর থেকে গত কয়েকদিন ধরে তাদের মহাসচিব বলেছেন যে বিএনপির দায়িত্ব পড়েছে তাদেরকে রক্ষা করার। কি একটা পিকুলিয়ার একটা অবস্থা। আপনি দেখেন, একটি রাজনৈতিক দল বলছে আরেকটি রাজনৈতিক দলের উপর দায়িত্ব পড়েছে তাদের রক্ষা করার জন্য। কাদেরকে রক্ষা করবে? যে দলটি গত 15 বছর ফেসিবাদকে শক্তপোক্ত করার জন্য, ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য, ফেসিবাদী শাসনটাকে দীর্ঘায়িত করার জন্য যে সহায়ক ভূমিকা পালন করেছে, তাদের নাকি এখন রক্ষা করার দায়িত্ব পড়েছে। আগামী দিনে যে দলটি ক্ষমতার দ্বার প্রান্তে রয়েছে সেই বিএনপির উপর দায়িত্ব পড়েছে। অবশ্য রিজভী ভাই এটার কড়া প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে তাদের এরকম কোনো দায়িত্বের প্রশ্নই আসে না, যে জাতীয় পার্টির মতো দলকে তাদের রক্ষা করতে হবে। সুতরাং সব মিলিয়ে জাতীয় পার্টির আগামী নির্বাচনে দল হিসেবে, যদি একজন গণতন্ত্র মনা মানুষ হিসেবে যে কোনো দলেরই কার্যক্রম, যে দলটি রাজনৈতিক, সত্যিকারের রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা, নির্বাচন করা, এই সমস্ত অধিকারকে আমি এর অধিকারের পক্ষে আমি কথা বলবো এবং সেটা বিশ্বাস করি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে জাতীয় পার্টি আদৌ কোনো রাজনৈতিক দল কিনা, এ নিয়েই আমার একটা সংশয়ের জায়গা আছে। কারণ তারা প্রমাণ করেছে এর মধ্যে তারা বেসিক্যালি কোনো রাজনৈতিক দল না। তারা হচ্ছে একবার ক্ষমতা যারা আছে, ক্ষমতামুখী, মানে নানান ধরনের অসুস্থ চর্চার একটি প্ল্যাটফর্ম,
যারা সত্যিকারের রাজনীতির সাথে, এবং তাদের ভোটের অঙ্কটা এখন এতটা প্রান্তিক পর্যায়ে চলে গেছে, একটা যে কোনো একটি সুষ্ঠু, ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলেও আমার মনে হয় না তারা একটি আসনও পাওয়ার এই মুহূর্তে তাদের সে রাজনৈতিক সক্ষমতা আছে বলে আমি যেটা মোটামুটি আমার বিশ্লেষণে আমি দেখেছি আমরা যে তাদের একদম শেষ সেভাবে প্রান্তে। সুষ্ঠু নির্বাচনে তাদের এখন একটি এমন কোনো জায়গা নাই যে সেই রংপুর কেন্দ্রিক, উত্তরাঞ্চল কেন্দ্রিক তাদের যে আধিপত্যটা ছিল সেটা কিন্তু এখন নাই। কেউ যদি মনে করেন যে এখনো সেটা আছে, তাহলে তাদের ভোটের মানচিত্র সম্পর্কে তাদের ধারণায় আমি মনে করি একটা শরীফুজ্জামান ভ্রান্তির শরীফ, জায়গা আছে। এই প্রশ্নটি এম আব্দুল্লাহ রাখলেন যে জাতীয় পার্টি আদৌ রাজনৈতিক দল কিনা, আপনার কি মনে হয়? জাতীয় পার্টি রাজনৈতিক দল না, মানে জাতীয় প্রশ্নটা পার্টি এসেছে কিন্তু যে জাপা চেয়ারম্যান এবং তার সহধর্মিণীকে দেশ থেকে নিষেধাজ্ঞা, সেই কথা এখানে অপরাধীকে বা সন্দেহভাজনকে তদন্তের স্বার্থে, বিচারের স্বার্থে এই আইনি পদক্ষেপটা যে কোনো সরকার নিতে পারে। সেই বিবেচনায় জিএম কাদেরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় পার্টিকে, এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা স্বৈরাচারের প্ল্যাটফর্ম। জাতীয় পার্টিকে এই কথা বলে আমরা 90 সালে বিদায় করেছিলাম, কিন্তু আমাদের ট্র্যাজেডি হচ্ছে সেই জাতীয় পার্টিকে আমাদের রাজনীতিতে অপরিহার্য করে তুলেছি 96 সালে যখন আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টি মিলে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের মধ্য দিয়ে সেই পরাজিত, পতিত, পলাতক জাতীয় পার্টিকে, যার নেতারা জনতার ধাওয়া খেয়ে বোরখা পরে পালিয়েছে, তারা রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে, 96 সালে তারা তাদের গ্রহণযোগ্যতাটা বাড়িয়েছে। আর সেই লাশ আমাদেরকে এখন পর্যন্ত বহন করতে হচ্ছে। জাতীয় পার্টি রাজনীতিতে এমন একটা জায়গা তৈরি করেছে, তাকে যার যখন প্রয়োজন হয় তখন সে তাকে কাঁধে তুলে নেয়। আজকে 18 সালের নির্বাচনে আপনার মনে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টির সাথে ঐক্য হয়েছিল। অর্থাৎ এই দলটাকে আপনি কোনো একটা নির্দিষ্ট দলকে ক্রিটিক করা যাবে না, এই দলটাকে এস্টাবলিশ করার ক্ষেত্রে, বাঁচিয়ে রাখার ক্ষেত্রে মোটামুটি সবার ভূমিকা আছে। যার ইতিহাসে যতটুকু ভূমিকা, আপনার সেটিকে ক্রিটিক করতে হবে। জাতীয় পার্টি এই দল আজকে যেটা বলছে যে বিএনপি রক্ষা করবে, এরা এর আগে বলেছে আওয়ামী লীগ আমাদেরকে রক্ষা করবে। তাদের মধ্যে যখন দ্বন্দ্ব হয়েছে, রওশন এরশাদ ভার্সেস জিএম কাদের, আপনার খেয়াল আছে যে প্রধান শেখ হাসিনার কাছে তারা ছুটে গেছে। একটা রাজনৈতিক দলের ন্যূনতম আত্মমর্যাদা থাকলে এই কাজটি করতে পারে না, এই কাজটি করতে পারে না। এটা একটা লিমিটেড কোম্পানি, আমি অনেকবার বলেছি একটা লিমিটেড কোম্পানি। এই লিমিটেডের এমডির নাম থাকবে না, বিরোধী দলে বসবে, এটা নিয়ে তারা বলছে আমরা সিদ্ধান্ত জানাবো, আমরা সরকারে। কিন্তু একই সাথে আপনাকে এটাও মনে করিয়ে দিব, জিএম কাদের শেখ হাসিনার মন্ত্রী ছিল, আনিসুল ইসলাম মাহমুদও শেখ হাসিনার মন্ত্রী ছিল, মশিউর রহমান রাঙ্গাও শেখ হাসিনার মন্ত্রী ছিল, আপনার মুজিবুল হক চুন্নু শেখ হাসিনার মন্ত্রী ছিল। আপনি জিএম কাদেরের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, আর যদি আপনি আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নুদেরকে বিনা বাধায় আপনি কাউন্সিল করার সুযোগ করে দেন, তাহলে মানুষের কাছে ধারণা হবে ওই যে চুজ অ্যান্ড পিক, আপনাকে আমার পছন্দ হচ্ছে, আপনাকে আমি স্পেস করে দিচ্ছি, আপনাকে পছন্দ হচ্ছে না, স্পেস করে দিচ্ছি না। চোরা মুরগির গলা অথবা পাটনা এটা হালাল না। চোরা মুরগি মানে চোরা মুরগি, পুরোটাই হারাম। এখন জাতীয় পার্টির যে অংশটা আমার সঙ্গে আছে, জিএম কাদের নাই, মুজিবুল হক চুন্নু আছে, রুহুল আমিন হাওলাদার আছে, যারা প্রত্যেকেই গত 15 বছর নানা কথা বলেছে, কিন্তু নির্বাচনের আগে শেখ হাসিনাকে কদমবুচি করে, তার বশ্যতা স্বীকার করে, তার অপকর্মকে সমর্থন করে জাস্ট একটা এমপি হওয়ার জন্য একটা নমিনেশন নিয়েছে। ফিরোজ রশিদ অনেক কথা বলেছে, যখন আওয়ামী লীগ তাকে নমিনেশন কনফার্ম করেছে তখন শিফট হয়ে শেখ হাসিনার নামে পুঁথি পড়েছে টেলিভিশনে এসে। আমরা এই কথাটা যেন ভুলে না যাই। আপনি আজকে একে প্রয়োজন, আমি তাকে ব্যবহার করছি, কালকে ওকে প্রয়োজন, আমি তাকে ব্যবহার করছি। এই যে দ্বিমুখী নীতি, এই দ্বিমুখী নীতি নিয়ে যদি আপনি কন্টিনিউ করতে চান, তাহলে আপনার যে প্রত্যাশিত যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, বিচার, সংস্কার এবং নির্বাচনের পথে যাত্রা, সেটি বাধাগ্রস্ত হবে। আমি শেষ করে দেব এক লাইনে, এই গণ অভ্যুত্থানের পক্ষে যারা আছেন, যে রাজনৈতিক দলগুলো আছে, দেশকে স্থিতিশীল রাখা, একটা অর্থবহ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকাটা তাদের, কিন্তু
তারা যেভাবে পরস্পরকে ঢিল মারছে, কাদা ছুটছে, সন্দেহ করছে, এর ভেতর থেকে আপনি পরাজিত পতিতদেরকে ফিরে আসার স্পেস করে দেওয়ার জায়গাগুলো আপনারাই তৈরি করেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যে সংখ্যাগুলো আমরা পড়ি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত, এখানে 1, 2, 3, 4 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার একটা মান আছে। শূন্যের সাধারণত মান নেই, তবে সবচেয়ে বড় ব্যাপার, শূন্য যদি কারোর পাশে বসে প্রত্যেকটি মান 10, 10, 10, 10 করে বাড়ে। জাতীয় পার্টি সেই শূন্য কিনা এইটি আমাদের রাজনৈতিক দলগুলো হয়তোবা ভাবার চেষ্টা করবে যে সেই শূন্য হিসাবে প্রত্যেকবারে তাদের পাশে বসানো হয় কিনা। আর জাতীয় পার্টির সামনে থেকে যদি সংখ্যাটা সরে যায়, সেই ক্ষেত্রে জাতীয় পার্টির কী পরিস্থিতি হবে সেটি আমি এটি আমার মন্তব্য বললাম না, আমাদের আলোচকরা যে বক্তব্য দিলেন সেখান থেকে আমি খুব সংক্ষেপে এই নিউমেরিক্যাল বিষয়টির সামনে এনে বোঝানোর চেষ্টা করলাম। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।